এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো? সময় পাও নাই? নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের পিরিতি উঠছে, তুমি কেন কিসের জন্য করে নাই? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনূস সনদ। আমার বলেন, আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি 1.5 বছরে করেন নাই কেন? আমি অন্তত 5টা ভিডিও করেছি ডক্টর ইউনূসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনূস থাকুক। সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনূস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে এই বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনূস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনূস সনদ। ইউনূসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBTQ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনূস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া, বেগম রোকেয়া, এটা ছিল হইলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি। ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষ, এগুলি এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকীর মতো মৃত্যুবার্ষিকী। এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে ডক্টর ইউনূস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে, এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে। সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি? তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে। এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এখানে খুব বেশি করি না। এনসিপি, আর এনসিপির লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে। এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো? সময় পাও নাই? নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের পিরিতি উঠছে, তুমি কেন কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই, আল্লাহর নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোনো নির্বাচিত সরকার কোনোদিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। তোমার সময় সুযোগ দিয়েছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, আর খালি জুলাই সনদটা করে যাইতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তোমার টাকা খরচ করো নাই। তো বিডিআর কমিশনের করে গিয়েছো, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে, ওরে সারা জীবন আল্লাহর কাছে, আপনারা যতদিন জীবিত থাকেন আল্লাহর কাছে মানে এর বিচার চাইয়া যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল এই ডক্টর ইউনূস, একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক। কেন? কিসের জন্য? কিভাবে? যখন কিনা আমি তো আজকে তো ইউনূস নাই, বিএনপির যারা আছেন, বিএনপির যারা মন্ত্রী আছেন, তারা যায় আইজি প্রিজনকে যা বলবেন, ভাই আপনার ফোনটা দেন, হোয়াটসঅ্যাপে ইলিয়াসের সাথে আপনার চ্যাটিং করব, দেখব। কয়েক শত আলেমদের জামিনের ব্যাপারে জেল সুপার, আইজি প্রিজন, যেটা না হয়েছে সবশেষ আইজি প্রিজন পর্যন্ত গিয়েছে, জামিন হয়, আটকায় দেয়, এখান থেকে দেয় না, আইন মন্ত্রণালয় থেকে দেয় না, ডিজিএফআই দেয় না, ওই দেয় না। আরেক চুতিয়া হইলো এই যে এই ওয়াকারের সেনাবাহিনী, এরা একজন আলেমকে ছাড়তে চায় নাই। আপনারা হাদি যেদিন মারা গেল, খবর এলো যেদিন মারা গেল, মৃত্যু ঘোষণা করা হলো, সেদিন দেখেছেন
সব পুরো গোষ্ঠী শুদ্ধ ধুইয়া দিয়েছে সেই দিন। তারপরে আমার এই যে তার আগে আবার বাংলা প্রথম আলোর ঘটনা, তো প্রথম আলোর ঘটনা আমি মনে করি আমি যদি নাকি মৃত্যুর পরে যদি নাকি আল্লাহর কাছে যায় একটা কিছু দেখাইতে চাই যে আল্লাহ আমি বেহেশত চাই এটার কারণে, তাহলে প্রথম আলোর বিরুদ্ধে থাকা এটা আমার একটা বড় কাজ। সো এটা নিয়ে আমি একদম রিগ্রেট ফিলও করি না, নিজের দোষীও মনে করি না, কিছুই মনে করি না। এখন এই যে প্রথম আলোর এই যে ঘটনা যত কিছু আছে এগুলো মিলায় আইসা আমার এই করলো, বাংলা এডিশন বন্ধ করলো। আমি এখনো সরকারের কারো কাছে যা করি নাই, আমি নিজে আপনাদেরকে এখনো ফেসবুকে বলিও নাই যে বাংলা এডিশনের যেই পোর্টালটা আছে, পোর্টালের নিবন্ধনটা তারা স্থগিত করে গিয়েছে, সেটা বিএনপি এসে এখনো খুলে দেয়নি, বলিও নাই যদিও, তো আশা করি খুলে দিবে। এখন এই যে এত কিছু হইলো না, শেষে বললাম না কেন বললাম জানেন, এই ইউনুস সবগুলারে কেন ধুইলাম জানেন? ধোয়ার পিছনে একটা কারণ আছে ভাই। আপনি অনেক মানুষ আছে জ্ঞান দেয়, হ্যাঁ ভাই আপনি এটা এরকম কেন করলেন, এরকম কেন। আরে বেটা তোর খারাপ লাগে না, আমার খারাপ লাগে। কি খারাপ লাগে জানিস আমি কি করেছি? 1.5 বছর আলেম বিডিআর এদের জন্য বহুত কিছু নষ্ট করেছে, বহুত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছে। আজকে সেনাবাহিনীর সাথে যে আমার যে সমস্যা, এই পিলখানার ঘটনার বিচার যদি আমি না চাইতাম, সেনাবাহিনীর সাথে আমার কোনো সমস্যা হইতো না। আজকে যদি নাকি সরকারের এই বর্তমান সরকারের একজন সামরিক বিশাল বড় একটা পজিশনে একজন লোক আছেন, রিটায়ার্ড একজন সেনা অফিসার, তো তিনার ব্যাপারেও আমাকে এই সরকারের ভেতর অর্থাৎ ইউনূস সরকারের ভেতর থেকেই বলা হয়েছে ওনার ব্যাপারে কথা বলতে, কি ওনার ওয়াইফের সাথে ভারতীয় একজনের সাথে খারাপ একটা সম্পর্ক করে ফেলেছিল। তো সেটার দোষ তার ওনার না, ওনার ওয়াইফের দোষ। ওনার দোষ কি? কার কথা বলছি আপনার বুঝেছেন, আমি ওনার নাম আর বলছি না। এরকম অনেকগুলো বিষয় নিয়ে বারবার চেয়েছি এই আলেমগুলোরই হোক, জামিন হয়। সবচাইতে বেশি মানে হেল্প যিনি করেছেন তিনি হচ্ছে বর্তমান আইনমন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। যদিও উনি এই যে দিলীপ আগারওয়ালার জামিনের সাথে ওনার কিছুটা রোল ছিল, এবং কায়সার কামাল যিনি এখন ডেপুটি স্পিকার, এই দুইজনের রোল ছিল। আসিফ নজরুল এটা মূল হোতা ছিল, তাকে ছেড়ে দিয়েছে তারা। সম্ভবত 7টা মামলা রাতের আধারে চুপে চুপে করে তারপরে একটা করে তারা জামিন দিয়ে তারা দেশ থেকে বার করে দিয়েছে। তারপরে আমরা জানতে পারি, এরপরে আসাদ ভাইয়ের বিরুদ্ধে আমি কথা বলেছি, কিন্তু সত্যি কথা বলতে আসাদ ভাই এই আলেমদের মুক্তির জন্য ওনার কাছে যখনই কোনো কথা বলেছি তখনই উনি সাথে সাথে সেটা অ্যাকশন নিয়েছেন এবং দেখা গিয়েছে সেটা জামিন হয়েছে। এমনকি সেনাবাহিনীর বিজিবির প্রধান যিনি বিজিবি, আমি হঠাৎ করে একদিন একটা পোস্ট করেছিলাম যে জামিনের বিষয় নিয়ে, মানে সংক্ষেপে বলি, তখন উনি একজনের মাধ্যমে ওনার পরিচিত আরেক কলিগ, তো উনি ফোন দিল, ভাই উনি একটু কথা বলবেন। আমি বললাম সমস্যা নেই, কথা বলবো। উনি বললো ভাই আপনি এটা পোস্ট করেছেন এটা তো সত্যি না। আমি বললাম তাহলে আপনি ওনাদের জামিনের ব্যবস্থা করেন। যাক, তারপরে জামিন হয়ে গেল। ওই সময় সবশেষ জামিন যেটা ছিল সম্ভবত 31 জন বোধহয় জামিন হয় ওই দিন। এই কাজগুলোর প্রতিটা ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে আমি ছাড়া আর কারো কোনো দায়িত্ব নাই। এই 15 বছরে এই যে মানুষগুলো যে কষ্ট করলো, সবার আগে এসে তো ভাই আপনার এই পিলখানার বিচার করা দরকার ছিল। সবার আগে এসে যে আলেমগুলো জেলখানায়, এদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে, তাদের এই বিচার করা দরকার হয়েছিল, করে নাই। এগুলো নিয়ে আমার সাথে সমস্যা শুরু হইল। এবং ওই দিন আমি তারেক রহমানের আশপাশের কিছু লোকজন আছে, যেমন কায়সার কামাল এদেরকেও ধুইছিলাম। তো এটা নিয়ে বিএনপি আমার উপরে কষ্ট পেয়েছেন। তার উপরে যেদিন আমার ফেসবুক বন্ধ করলো মেটা আমার ফেসবুক বন্ধ করার পরে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ, যদিও উনি এখন সেটা একটা লাথি খেয়েছেন, ওর নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান হইল গিয়া তারেক রহমানের সাথে যেইভাবেই হোক সে কোনো একভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন, মানে এখন ইদানিং লাথি খাওয়ার আগ পর্যন্ত ঘনিষ্ঠই ছিলেন। তিনি তথ্য বিষয়ক বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও ছিলেন, সম্পাদক। সেই ব্যক্তি ফেসবুকে একটা পোস্ট করলেন যে আমার ফেসবুক তিনি খেয়ে দিয়েছেন, হ্যাঁ আমার সন্তানদের পেটের ভাতের কথা চিন্তা করে তিনি এতদিন এটা করেন নাই, এখন তিনি খেয়ে দিলেন, বাড়াবাড়ি করলে জেলে যাইতে হবে আমারে নাকি, এই পোস্ট করলেন তিনি। এখন উনি তো ওই সময় ছোটখাটো ব্যক্তি না, তারেক রহমানের তথ্য প্রযুক্তি বিষয়ক, তারেক রহমানের ফেসবুক টুইটার এগুলোর পাসওয়ার্ডও তার কাছে ছিল তখন।
তো সে তো ছোটোখাটো লোক না। তিনি যখন আমাকে নিয়ে এরকম পোস্ট করবে, আমি তারপরে বিএনপির পিছনে পিছনে ঘুরবো আমার মনে হয়? ডক্টর কনক সারোয়ার উনি তো এখনো পর্যন্ত আমার জানা মতে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। এমনকি আমরা নির্বাচনের 2 দিন আগে আমরা 3 জন লাইভে আসার কথা ছিল, সেই দিনও কিন্তু উনি যুক্ত হন নাই। আমি পিনাকি দাদা 2 জন ছিলাম। সে ব্যক্তির বোন জেলখানায় ছিল, তিনি এই বিএনপির কাছ থেকে কি পেয়েছে? পিনাকি ভট্টাচার্যের সাথে কি হয়েছে আমি জানি না, বিএনপির কোন লেভেল থেকে কথা। আমি যতটুকু জানি যে তারেক রহমানের সাথে তার একটা বৈঠক হয়েছিল এবং সেখানে কি কি কথাবার্তা হয়েছে, কি কি কোন কোন বিষয়ে তারা সমঝোতা হইতে পারে নাই, আমি জানি না সেটা।